ড্যানিয়েল হ্যানসন এবং তার স্ত্রী অলিভার হ্যাডসন কানাডার নামকরা সায়েন্টিস্ট। দিনের পর দিন নিজেদের মেধা খাটিয়ে সাফল্য অর্জন করে নামডাক কাটিয়ে নিয়েছেন তারা বিশ্বজুড়ে। ওনাদের মেয়ে অ্যালিসা হ্যাডসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক। স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়ে ছিল ছোট্ট একটা সুখের পরিবার। অ্যালিসা ছোট থেকে বেশ মেধাবী ছিল। বাবা মায়ের তৈরি করা আবিষ্কার মানব কল্যাণে আশীর্বাদ হয়ে কাজে লাগছে দেখে সেও ভাবল সায়েন্টিস্টই হবে, নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কারও করবে, এমন জিনিস আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগে। রোবট যে কত চমকপ্রদ হতে পারে সে দেখাবে। এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ পুষে সে দীর্ঘদিন নিজের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে একটা রোবোটিক্স পায়রা আবিষ্কার করে। বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নতি তাদের কাজ দেখে বোঝার উপায় নেই। সে একটু একটু করে পায়রাটাকে মনের মতো করে গড়ে তোলে। তার চাল চলন, সৌন্দর্য, ডানা ঝাপটানো এসব কিছু নকল, কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে শত শত জীবন্ত পায়রার মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখন বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবোটিক্স। তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্যই অ্যালিসা রাত দিন এক করে যথাসাধ্য চেষ্টা করে যেত। যত দিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসতো। একে একে পায়রার মাঝে জিপিএস, সেন্সর, ক্যামেরা, মাইক্রোপ্রসেসর সহ আরও নানান প্রযুক্তি অ্যাড করেছিল। কিন্তু অ্যালিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগে সেটা চুরি হয়ে যায়। কিভাবে যে চুরি হয় এত আশ্চর্যের ব্যাপার, এবং কাজটা যে কার, তার মামার। এতদিনে এত শ্রম বৃথা যাওয়ায় অ্যালিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মনের শান্তি কোথায় যেন হারিয়ে ফেলে। মাসের পর মাস কেটে যায় কিন্তু কাজে ফিরতে পারে না। একটা সময় নিজের উপরই অনীহা সৃষ্টি হয়। নিজেকে ব্যর্থ, অপ্রয়োজনীয় কিছু মনে হতে থাকে। সুখের ভরা পৃথিবীটা তার কাছে অসহ্য লাগছে। ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা থাকে আর তার মন মস্তিষ্কে বাসা বাঁধে। ড্যানি অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু তা সম্ভব হয় না। বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সুইসাইডও করে অ্যালিসা। ঘুম যেমন কাঠকে ঘুম যেমন কাঠকে কুড়ে কুড়ে খায়, তেমনি ডিপ্রেশন জলজান্ত মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে। হ্যাঁ, অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটাও কাজে লাগেনি। কারণ রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে, মনোবল শক্তি বাড়ালে। কিন্তু অ্যালিসা প্রেমে ধোঁকা এবং আবিষ্কার হারিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছিল, যার ফলে তার পরিণতি এতই করুণ হয়। এদিকে একমাত্র ভাগ্নের মারা যাওয়ার ওর মামাও অনুতপ্ত হলো। ইগর নামের এক সায়েন্টিস্টের কাছে বেচে দেওয়া হয় পিজন, আবার ফিরিয়ে আনতে গেল, কিন্তু ইগর দেয় না, বরং টাকার লোভ দেখায়। না মানলে পানে মারার হুমকি দেয়। হতাশ হয়ে ফিরে আসে অ্যালিসার মামা। পরে ইগর পিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে, এবং কিছুদিন পর ওই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারে। মেয়ের শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন। প্রশাসন এবং আরও নানানভাবে ইগরের থেকে সেটা নিজের আয়ত্তে নেন। মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী ভাবেন অবসর গ্রহণ করবেন, যে কয়েকদিন আছেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। সেভাবেই একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা। পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা বিডিতে আসেন। মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টির আয়োজনও করা হয়। সেই পার্টিতে উনি পরিচিত হয় শুদ্ধের সাথে। শুদ্ধের শিক্ষক রহমান হক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন জানিয়েলের সঙ্গে। খুব পছন্দ করেন সোয়েব নামের ছেলেটাকে, বিশেষ করে ছেলেটার কথা বলার ধাঁচ, হাই পার্সোনালিটি, উপস্থিত বুদ্ধি দেখে তার প্রতি আলাদা একটা নজর পড়ে। অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচয়ে পরিচিত বাঙালি ছেলেটাকে। এর কিছুদিন পরই রেহমান হকের কাছে পুনরায় শুদ্ধের সাথে দেখা করেন ওনারা। শুদ্ধ একটা কাজ করছিল এবং যেটা করছিল ভুল করছিল। ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য। চাইলে শুরুতে ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন, কিন্তু তা ইচ্ছে করে করেননি। ওনারা শুদ্ধের ধৈর্যটা দেখতে চেয়েছেন, যেটা এই পেশায় প্রধান হাতিয়ার। একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়েও শুদ্ধ যখন ৮ বারের বেলায় একই ভুল করতে যাচ্ছিল, তখন ওনারা নিজেই উঠে গিয়ে শুদ্ধের ভুল শুধরে দেয়, হাতে ধরে শিখিয়েও দেন সঠিক পন্থা। এরপর থেকে কারণে অকারণে শুদ্ধকে নিজেদের কাছে ডাকতেন ওনারা।
ভালো মন্দ পরামর্শ দিতেন, কাজের ব্যাপারে বেশ উৎসাহিত করতেন। এক পর্যায়ে ওনাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অলিভার অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিল ওয়েদারের ধাপ খাপ খাচ্ছে না, তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে। সেখানে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। বলা বাহুল্য, দীর্ঘ এক জটিল রোগে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন সে রোগটা। মাস 6 পর ড্যানিয়েল পুনরায় বাংলাদেশে ফিরে আসে। রেহমান হককে জানান উনি শিক্ষক হয়ে যারা নতুন তাদের কাজ শেখাতে চান। আগে পিছিয়ে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিলাতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে। এতদিন অনেক কিছু করেছিলেন, অনেক টাকাই কামিয়েছে, কিন্তু এই বয়সে এসে মনে হয়েছে সেসব বৃথা। অতঃপর শিক্ষক পদেই নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হকের থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। উল্টে নিজের অর্থ দান সৎকা কাজে লাগাতো। বলা বাহুল্য, যত কিছুই করুক ওনার তীক্ষ্ণ দৃষ্টি থাকতো শুদ্ধের উপরে। হাতে ধরে যেমন কাজ শেখাতেন, তেমনই ভুল করলে পানিশমেন্টও দিতেন। পানিশমেন্ট হতো অন্য ধরনের। উনি ভুল ফর্মুলা দিয়ে শুদ্ধকে টাস্ক পূরণ করতে বলতেন। প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছু করতে পারতো না শুদ্ধ। পরে ওনার এই চালাকি ধরে ফেলে, তারপর নিজেও চালাকি করে সঠিক ফর্মুলার খুঁজে বের করে। ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হয় শুদ্ধের প্রতি। এই কাজটা করতেন শুধু ধৈর্য আর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে। একদিন আচমকাই শুদ্ধকে নিজের ফ্ল্যাটে রেখে নিজের পাশে বসায়। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে অ্যালিসার তৈরি করা সে পায়রা শুদ্ধের হাতে তুলে দেন। খুলে বলে পুরো ঘটনা। শুদ্ধ ফিরিয়ে দিলে উনি জানান খুশি মনে উপহার স্বরূপ দিয়েছেন, তবে শর্ত একটাই, এই পায়রা যেন ভালো কাজে ব্যবহার করা হয় এবং পায়রার কথা যেন গোপন থাকে। এরপর একদিন ড্যানিয়েলের কানাডিয়ান বন্ধু মারা যাওয়ার খবর শুনে উনিও কানাডায় ফিরে বাংলাদেশে আর ফিরে আসেনি। পরে ওনার খোঁজ নিতে কানাডায় গিয়ে জানতে পারে উনি কারো হাতে খুন হয়েছে। সে কেউটাই হচ্ছে ইগর। ইগরের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় ঐশ্বর্যের সাথে। এরপর থেকে সে পায়রা শুদ্ধের কাছে আছে এবং এলিসার অসমাপ্ত কাজ সে একটু একটু করে সম্পূর্ণ করে এবং তার নাম রেখেছে অ্যাঞ্জেলিকা। তবে অ্যাঞ্জেলিকাকে কখনো একটা ছাড়া হয় না। তার সঙ্গী হিসেবে রাখা হয় জীবন্ত আরেকটা সাদা পায়রাকে। আর এর নাম দেওয়া হয়েছে অ্যাঞ্জে, আর আরেকজনের নাম লিকা। দুটোকে একসাথেই নাম ধরে ডাকে অ্যাঞ্জেলিকা, যাতে কারো বিশেষ নজরে না পড়ে। শীতলকে খুঁজতেও এদেরই ব্যবহার করেছিল শুদ্ধ। যখন নাম ধরে ডেকেছিল তখন ফিরে এসে হাতে মাথা রেখে আদর চাচ্ছিল জীবন্ত কবুতর অ্যাঞ্জেল, আর ড্রোনের মাধ্যমে উঁচু স্থান থেকে সব তথ্য পাঠাচ্ছিল লিকা, অর্থাৎ অ্যালিসের সে রোবোটিক্স পিজন। কথা হচ্ছে সেদিনও দুটো পায়রাকে সঙ্গে এনে একসাথে ছাড়া হয়েছিল, তবে অ্যাঞ্জেল ডাক শুনে ফিরে এলেও লিকা কাজ চালিয়ে যাচ্ছিল। শুদ্ধরাই ইয়াসিরের সিক্রেট ডোনে প্রবেশ করার আগে জ্যাটে থাকা ওর বিশ্বস্ত লোকের কাছে রেখে এসেছিল অ্যাঞ্জেলিকাকে এবং তাদেরকে সরে যেতে আদেশ করা হয়েছে। তা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকায় শীতলের দিকে। শীতল কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে রুমের সিঙ্গেল বেডের উপর বসে আছে। শাড়ি পরিহিত চঞ্চল ব্যাঙাচি তাকে জ্বালাতেই যে উপস্থিত সেটা বুঝতে বাকি নেই। সেজেছ একদম মন মতো করে। স্বেচ্ছায় যখন এসেছে তাকে আর যেতে দেয়নি, বরং শীতলকে এখানেই এনেছে। ঘুরে দেখিয়েছে পুরো ল্যাব। শীতল বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে ল্যাবটি। সাদা ইঁদুর দেখে কয়েকটা চেয়েছে, শুদ্ধ কিছু বলেনি। দুপকেটে হাত গুজে শীতলের কৌতূহলী মুখটা অপলক চোখে দেখে গেছে। শীতল ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পায়রা দেখে হঠাৎ জিজ্ঞাসা করে, এটা কি শুদ্ধ ভাই? তার এই প্রশ্ন শুদ্ধ ল্যাবের এক সাইডে থাকা সিঙ্গেল বেডে বসলে শীতল পাশে এসে বসে। সব পুনরায় জানতে চায়। তখন উক্ত ঘটনাটা জানায় শুদ্ধ। সব শুনে শীতল কথা হারিয়ে চুপ হয়ে যায়। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। নিজেকে অ্যালিসার জায়গায় দাঁড় করালে কষ্টটা উপলব্ধি করতে পারছে সে। সচরাচর সে যদি কখনো শখের বসে কোনো কাজও করে, খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ায়। বারবার জিজ্ঞাসা করে কেমন হয়েছে বলো বলো। সামান্য কিছু রান্না করলে নাচতে নাচতে সবাইকে খাওয়ায়, তাগাদা দেয়। যতই লবণে পোড়া হোক বা বাবা চাচা কিংবা
ভাইরা কখনো কিছু বলে না, বললে কষ্ট পাবে যে। তখন সহসা রান্না আর যাবে না সে রান্নাঘরে। কিন্তু যখন নিজের রান্না নিজেই খেয়ে বুঝে খাওয়ার অযোগ্য, তখন ভ্যা ভ্যা করে কাঁদে। মনে মনে এক প্রকার জেদ চাপে, পরের বার সে ভালো করবেই। এত ভালো করবে যে সবাইকে তাক লাগিয়ে দিবে। তার মনে যদি রান্না নিয়ে একদম জেদ চাপে, তাহলে অ্যালিসার মনে কেন চাপলো না? সে কেন পুনরায় নতুন করে চেষ্টা করলো না? সে চাইলে অবশ্যই পারত। তার পিজন চুরি হয়েছিল, কিন্তু কেউ তো তার মেধা চুরি করতে পারেনি। তাহলে আসলে একদিকে কষ্টের ফল, আরেকদিকে ভালোবাসা নামক ছলনা। সব মিলিয়ে হাসি খুশি মেধাবী মেয়েটাও হাল ছেড়ে দিয়েছে। মৃত্যু নামক সত্যটাকে গ্রহণ করে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। শীতল মনে মনে অ্যালিসাকে নিয়ে নানান কথা ভাবলো অ্যালিসার বাবা মাকে নিয়ে। তারপর হঠাৎ করে বলল, এলিসার বাবা মা আপনাকে খুব পছন্দ করতো, তাই না? হুম। এলিসা বেঁচে থাকলে ওনারা বিয়ের প্রস্তাব দিত। আচ্ছা, আপনি কি তখন ওকে বিয়ে করতেন? বিয়ে করলে আমার কি হতো শুদ্ধ ভাই? শুধু বিরক্তি মুখে তাকায় শীতলের দিকে। শীতল জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় তাড়া দিয়ে বলল, কি হলো বলুন, এখন কথা বলছেন না কেন শুনি? হাজব্যান্ডের মুখে অন্য কোনো মেধাবী মেয়ের কথা শুনে খারাপ লাগা স্বাভাবিক, মানলাম। বাট সেই মেয়ের সঙ্গে জড়িয়ে আগ বাড়িয়ে যা তা ভেবে পায়ের সঙ্গে পা লেগে ঝগড়া করা পায়দারি করা মোটেও সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার মানে আমি অসুস্থ? ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে পাগল বললেন? শুধু তুই না, তোর 14 গোষ্ঠী পাগল। ঠিক আছে, থাকতে হবে না পাগলের সাথে, এক্ষুনি চলে যাব আমি। কথাটা বলে শীতল উঠতে গেলে শুধু আচমকা আঁচল টেনে ধরে আর তাকে হ্যাঁচকা টানে কাছে এনে বেড়ে ফেলে। ঠোঁটে ফিচাল হাসি এনে শরীরের সবটুকু ভর ছেড়ে দেয় শীতলের দেহের উপর। শীতল হাঁসফাঁস করলে শুদ্ধ বলে, কথা শেষ হয়নি আমার। সব শুনবো তো, আগে সরুন না। ও মা গো, কত ভারী জলহস্তি একটা। শুদ্ধ সে কথা পাত্তা দিল না, বরং মুখটা নামাতেই যাবে, শীতল আচমকা ঠোঁটের উপর হাত রেখে আরেক হাত শুদ্ধের বুকে ধাক্কা দিয়ে সরানোর বৃথা চেষ্টা করলো। মুখটা কিঞ্চিত অন্যদিকে ঘুরিয়ে লাজুক কণ্ঠে বলল, এমন করলে আর আসবো না কিন্তু। কথাটা শুনে শুদ্ধ থেমে গেল। থমথমে মুখে সরে গিয়ে উঠে বসে বলল, নিজের রুমে গিয়ে ঘুমা। আপনি ঘুমাবেন না? শীতল বুঝল বিশুদ্ধ পুরুষটার অভিমান। গত 1 মাসে খেয়াল করেছে কিছু নিয়ে শুধু তার উপর বিরক্ত বেশ। তবে বিরক্তের কারণ খোলাসা করেও বলেনি। আজ সেটা জানতে হবে ভেবে নিজেও উঠে বসলো। শুদ্ধের মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, কি করেছি আমি? রেগে আছেন কেন আমার উপর? আম- আমি কি এসবে অভ্যস্ত বলুন? একটু তো সময় দেওয়া উচিত। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আমার জানা মতে আমি এই 1 মাস কম দুষ্টুমি করেছি, আপনাকেও কম জ্বালিয়েছি। হ্যাঁ, রুমে এসেছি, তবে রুম এলোমেলো করিনি, কোনো কিছু চুরিও করিনি। চুরি করব কেন, যখন রুমের মালিকটাই এখন আমার, তাই না? কথাটা শুনে শুধু তাকালো শীতলের দিকে, তারপর মৃদু হেসে বলল, রুমের মালিক এখন তোর বিধায় গুরুত্ব দিস না, তাই তো? শীতল হতবাক। এ আবার কেমন কথা? নিজের কাজের বাহানায় বাড়িতে আসে না, অথচ এখন তাকে দোষ দিচ্ছে। তখন শুদ্ধ ঘুরে তার মুখোমুখি বসে বলল, বিগত 1 মাস ধরে সকালে ব্রেকফাস্ট সেরে বের হই, সারাদিন কাজে ডুবে থাকি। তোর মনে হয় না বের হওয়ার সময় আমাকে সুন্দর করে বিদায় জানানো উচিত? আমি নাস্তা সেরে ঠিকই রুমে আসি, কিছুক্ষণ তোর জন্য অপেক্ষাও করি, কিন্তু তুই আসিস না। আচ্ছা ধর বের হয়ে ফিরলাম না, যদিও বা ফিরলাম, দেহে প্রাণ থাকলো না, তখন আফসোস হবে না? শুদ্ধের কথা শুনে শীতলের বুক ধক করে উঠল। ছলছল চোখে তাকিয়ে ঢোক গিলল। তাকে আরেক দফা হতবাক করে দিয়ে শুদ্ধ বলল, জীবনটা খুব ছোট শীতল। দিনের পর দিন, মাসের পর মাস মনের ভেতর সুপ্ত আশা নিয়ে সংযম করে চলাটা মোটেও চারটেখানিক কথা না। আমরা জয়েন্ট ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে পাশাপাশি রুমে থেকেও সর্বদা নিজের সঙ্গে যুদ্ধ করে গেছে, নজর সামলে চলেছে। আমি সাধু পুরুষ নই, আর না কখনো ছিলাম। তবে কঠোর সংযম ছিল বিয়ের আগে, নিষিদ্ধ যাওয়ার প্রতি। কখনো চাইনি আমার স্পর্শ তোর অস্বস্তির কারণ হোক। ইচ্ছে ছিল তোর মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে বাড়িতে জানাতে, কিন্তু কারোর জীবনচক্র তো আর মর্জি মতো চলে না, তাই না? বিপদ এসেছিল,
কেটে গিয়ে যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে, সম্পর্কের বদল ঘটেছে। এবার বোধহয় আমাদের মাঝে কিছু পরিবর্তন আনা দরকার। শীতল প্রথমেই ভেবেছিল বাধা দেয়াকে শুধু রাগ করেছে, কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা অন্য কিছু। তাই সে বলল, এত কঠিন কথা বুঝি না, একটু সহজ করে বলুন না শুদ্ধ ভাই। আবারও ভাই? এই সম্বোধন শুনলে আজকাল শরীর জ্বলে যায়। ইচ্ছে করে চেলা কাঠ দিয়ে মেরে আধমরা করে রোদে ফেলে রাখতে। নিজেই নাচতে নাচতে বিয়ে করে আবার ভাই ডাকে। ভাই? ওর 28 জন্মের ভাই। সেও বুঝে পুরনো অভ্যাস পরিবর্তনের সময় লাগবে, তবে শুনলেই তো মেজাজ বিগড়ে যায়। সেসব নিয়ে কিছু বলা দরকার ভেবেই বলল, প্রথমত আমাকে ভাই রাখবি না। আগের হিসাব বাদ। বিয়ে করেছে, এখন বউ হয়েছিস। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার পূর্বের সম্পর্ক শেষ। আগে তোর দিকে তাকালেও দৃষ্টি নত করে হতো। মাথায় ঘুরতে সঠিক সময়ের কথা। এখন তুই আমার জন্য হালাল। এর জন্য আমি চাই তুই আমার প্রতিটা কাজ নিজে থেকে করিস। খেতে দেওয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার আগ মুহূর্তে হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস। ক্লান্ত দেহে বাড়ি ফিরে রুমে ঢুকে যেন তোকে দেখি। এছাড়া আমি আর একটা রাতও একা আমার বিছানায় ঘুমোতে চাই না। অসুস্থ ছিলে, এর জন্য এতদিন কিছু বলিনি, কিন্তু এখন তুই মোটামুটি সুস্থ। আপনার রুমে না হয় এলাম, কিন্তু অনুষ্ঠানের আগে ব্যাপারটা খারাপ দেখায় না? না মানে, আর মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার। অনুষ্ঠানে কি আসা যায়? অনুষ্ঠান করে বিয়ে করলে বিয়ে হসপিটালে যেটা হলো সেটা কি ছেলে খেলা? অনুষ্ঠান হোক বা না হোক, আমাদের বিয়ে নিয়ম মেনে অভিভাবককে সাক্ষী রেখে হয়েছে। তবে তুই যদি চাস অনুষ্ঠানের আগে পার্মানেন্টলি আমার রুমে না আসতে, তাহলে একটা কাজ করতে পারিস। সবাই ঘুমালে আমার রুমে আসতে পারিস। আসতে হবে, কিভাবে আসবি তুই জানিস। কথাটা বলেই শুদ্ধ একটু থামে। তারপর শীতলের ঠোঁটের দিকে তাকিয়ে চেপে রাখা কথাটা অকপটেই বলে ফেলে, পরশুদিন রুবাবের কাছে যাচ্ছি। আমি যাওয়ার পরের দিন ঐশ্বর্যের সার্জারি ডেট ফিক্স করা হয়েছে। ফিরতে ফিরতে কয়েক সপ্তাহের ব্যাপার। তবে যাওয়ার আগে আমি চাই আমাদের মাঝে কিছু একটা হোক, আর সেটা আছে এই মুহূর্তে। শুদ্ধের অকপটে বলা কথার মানে বুঝতে কষ্ট হলো না শীতলের। সে থতমত খেয়ে লাজুক মুখে মাথা নত করে নেয়। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। শুধু বুঝলেও মুখে তেমন কিছুই বলল না, কারণ কেন জানো তার পেট ফেটে হাসি আসছে। কিন্তু এখন হাসলে হবে না, তাই সে আচমকা হাত বাড়িয়ে শীতলের খোলা চুলের মুঠি শক্ত করে ধরে। ধীরে ধীরে মুখটা এগিয়ে এনে খুব কাছ থেকে দেখলো তার সহধর্মিণীকে। কপাল, দু চোখ, গাল, নাক, ঠোঁট আর থুতনির ভাঁজ দেখে শিরশির করে উঠল পুরুষালী দেহ। দু হাতের আঁচলা করে শীতলের মুখটা ধরে আদর আঁকলো পুরো মুখে। তারপর ঠোঁটে মিটিমিটি হাসি এঁটে বলল, বিয়ে হয়ে গেছে। অনুষ্ঠান হলে হোক, না হলে নাই। অনুষ্ঠানের অজুহাত বাদে আর কোনো সমস্যা আছে? কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছিস? শীতল একরাশ লজ্জায় নতজানু হয়ে না বোধহয় মাথা নাড়ায়, অর্থাৎ আর কোনো সমস্যা নেই। তখন শুদ্ধ ফিচেল হেসে এক ধাক্কায় বিছানায় তাকে শুয়ে দেয়। তড়িৎ নিজেও গেল শীতলের খুব কাছাকাছি। বাড়ি খেলো দুজনের নিঃশ্বাস। চোখে চোখ রাখতে গিয়েও শীতল হার মানতে বাধ্য হলো। শুদ্ধের চাহনি আজ অন্যরকম। স্পর্শে অবাধ্যতা, কণ্ঠে স্পষ্ট মাদকতা। শুদ্ধ ততক্ষণে তার গলায় মুখ ডুবিয়ে কয়েকটা চুমু আঁকে দেয়। দু একটা কামড়ও বসিয়েছে গলার নরম চামড়ায়। হাতও অবাধ্যতা শুরু করেছে। শীতল মুচড়ে উঠল, ছটফটে উঠল পুরুষালী দেহের নিচে থেকে ছাড়া পাওয়ার আশায়। কিন্তু সেটা তো হলোই না, বরং তার দুহাত শুদ্ধ এক হাতের মধ্য নিয়ে হালকি স্বরে বলল, তাহলে চল সর্বনাশের চেপাগুলি থেকে ঘুরে আসি। আমার বউ থাকবে কি না সেটার হিসাব তোলা আছে। আমার অ্যান্টেনার সমস্যা কিনা তাও তো জানানো হয়নি, তাই না? আজ সব হিসাব একেবারে চুকিয়ে দিই। কথাটা বলে নিজের গায়ে টি শার্ট ছুঁড়ে ফেলে দেয় আর শীতলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শ্বাস নিতে না পেরে শীতলের ছটফটানি বেড়ে গেলে শুধু সেই মুহূর্তেই ছেড়ে বলে, এতদিন কারণে অকারণে তুই অবদ্ধ হয়েছিস, আমি মেনে নিয়েছি। আজ আমার দিন, আমার সময়, আর আমি চূড়ান্ত লেভেলে অবাধ্য হব। আবারও বলছি, অনর্থ ঘটে যাক, তবুও তুই বাধা দিবি না। দিলেও আমি শুনব না। শীতল লজ্জায় চোখ মুখ খিচে শুধু শুনে গেল পাজি পুরুষটার কথা। ততক্ষণে তার বুকের উপর থেকে সরে গেছে শাড়ির আঁচল। শাড়ির ঠাঁই হয়েছে মেঝেতে। সময়ের সঙ্গে সঙ্গে ভদ্রপুরুষের খোলস ছেড়ে উন্মাদ হয়ে উঠেছে শীতলের বিশুদ্ধ পুরুষ।
ঘাড় থেকে ঘাড়তর হয়েছে আদরের ছোঁয়া। রাত বাড়ছে, বাড়ছে সময়ের গতিও। বাইরে ঝমঝমিয়ে ঝরছে অসময় বৃষ্টি। শোনা যাচ্ছে মেঘের গর্জন। সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ল্যাবে মত্ত হয়েছে দুটি দেহ। স্যার, স্যার উঠুন, সকলে মেডিসিন আছে। স্যার, স্যার উঠুন, সকালে মেডিসিন আছে। টাইম টু টাইম মেডিসিন নিতে হবে। স্যার, স্যার রুমে আছেন? ঘুমাবেন আর একটু? ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো? মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরও বাড়বে। গত রাতে জ্বর টর আর এসেছিল। এখন কি একটু বেটার ফিল করছেন, নাকি ডাক্তার মনিকে ডাকবো? বন্ধ দরজা নক করতে করতে কথাগুলো বলছিল বুরাক, কিন্তু যাকে বলছে তার কোনো সাড়া শব্দ নেই। সাড়া শব্দ না পেয়েও হাল ছাড়ল না সে, বরং পুনরায় নক করতে লাগলো। কেন জানে এবার সন্দেহ হলো, তাই দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে কাউকে না দেখে তড়িৎ বেডরুম, ওয়াশরুম, ব্যালকনি খুঁজে পকেট থেকে ফোনটা বের করতে নজরে বিঁধল সেন্টার টেবিলের উপরে কলম দিয়ে চাপা দেয়া কাগজের দিকে। সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখল দেশের বাইরে যাচ্ছি, ক্ষতিপূরণের হিসাব বুঝিয়ে দিতে যেতে হচ্ছে। খুঁজিস না আমায় পাবি না। তোকেও চিরতরে মুক্তি দিলাম নিজের মতো করে। কিয়ারাকে নিয়ে বাঁচ। শীতলকে আমি না পেলেও তোকে তো তোর ভালোবাসার মানুষ কিয়ারাকে পাইয়ে দিয়েছি। খুব ভালো রাখিস তাকে। ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না তাকে। আর তোদের ভাতের অভাব যেন না হয় তাই চেক সাইন করে দিলাম। যখন যা প্রয়োজন ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে টাকা উঠিয়ে নিস। ভালো থাকিস তোরা। চির বিদায়। পৃথিবীর পাপ। ইয়াসিন খান। বুরাক চিঠিটা পড়েই তাকায় অবহেলায় পড়ে থাকা চেকের দিকে। হাতে তুলে সাইন করা চেকটা উল্টে পাল্টে দেখল। চেকের প্রতিটা পাতায় শো করছে ইয়াসিরের সাইন। সেটা দেখে সে চেকবুকটা টুকরো টুকরো করে ফুদিয়ে উড়িয়ে গটগট শব্দে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতেই ডন নামের কাউকে ডাকতে লাগলো উচ্চস্বরে। তার ডাক শুনে গণা দশেক ছেলে বলে হাজির হতে সে চিৎকার করে বলল, স্যার বেরিয়েছে কখন? কেউ আমাকে কনফার্ম করিসনি কেন? তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল, ভাই, আপনি ভাবিলটাকে ছিলেন দেইখা স্যার ডাকতে দেয় নাই। আর স্যার কইছে কাছে আশেপাশে কোথাও যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। ছেলেটার কথা শুনে বুরাক দাঁতে দাঁত চেপে কল দিতে থাকলো ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে। বুঝতে বাকি রইল না ইয়াসিরের সঙ্গে লোক নিবে বলেই এসব বলে বেরিয়েছে। এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না। করবে কিভাবে? ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমোচ্ছে। স্বপ্ন দেখে হাসছে মিটিমিটি। বাম কানের কাছে ভৌ ভৌ শব্দ শুনে মেয়েটার ঘুম ভেঙে যায়। বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিকে তো আরেকবার তাকায় পাশে ঘুমানো চ্যাংড়ার দিকে। গতকাল রাতে খুব বেশি বেয়াদবি করেছে এই চ্যাংড়া। আর মুখে কি গন্ধ! জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকে এর মতো খচ্চর কাস্টমার দেখেনি সে। বেশি কিছু বললে আবার টাকা দিবে না, আবার না বললেও সে শান্তি পাবে না। তাই মেয়েটা ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লক নেই। তাই সে ফোন জেনারেল করে রাখলো একদম তার কানের কাছে। এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা বন্ধ হতে পুনরায় ফোনটা বেজে ওঠে নিজস্ব স্বরে। ঘুমে বেঘোর কানের কাছে ফোনের রিংটোন শুনে হুড়মুড়ে উঠে বসে ড্রাইভার। চোখ বড় বড় করে তাকায় ফোনের দিকে। এরপর দিশা না পেয়ে কলটা রিসিভ করে থরথর করে বলতে লাগলে, কে? আমি নাই, কিছুই নাই, আমি কিছু করি নাই। গিয়াস স্যার কোথায়? বুড়াকের কণ্ঠস্বর শুনে গিয়াস নামের লোকটা কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখে। বুকের ভেতর এখনো ধরফড় করছে। মাফিয়া ড্রাইভার হয়ে পড়েছে মহা মুশকিলে। সবসময় যান হাতে নিয়ে ঘোরা লাগে। যদিও সে জানতো না এই ইয়াসির খান পাখি মারার মতো মানুষ মারে। এর মনে জানে রহম কম। খুনাক করে যদি টের পেত তাহলে কখনো এই চাকরির অফার লুফে নিত না। অনেক বেশি স্যালারি দেখে আর কিচ্ছু ভাবেনি, কিন্তু কদিন যেতে নিজ চোখে কত শত মানুষকে মারতে দেখেছে। এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মরতে হবে, কেননা চাকরির প্রথম দিন ইয়াসির তাকে বলেছিল
আমার গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা, কানে কম শুনবা। যান বন্ধক রেখে কাজে লেগে পড়ো। যান বন্ধক নিলাম যাতে 2 নাম্বারি করার আগে কলিজা কাঁপে। বুড়াকের ধমকে তার ভাবনায় ছেদ ঘটে। সে গলা খাকারি দিয়ে কিছু বলার আগেই বুড়াক বলল। গ্যাস এবার মিনমিন করে বলল, এই শুয়োরে বাচ্চা, কথা কানে যাচ্ছে না? কখন থেকে জিজ্ঞাসা করছি স্যারকে কোথায় ড্রপ করেছিস, মুখে বাল ঢুকে রেখেছিস, জবাব দিচ্ছিস না কেন? আমি তো স্যারকে ড্রপ করিনি। স্যার কিংবা আপনিও আমাকে বের হওয়ার কথা বলেননি তাই। বুড়া আর কিচ্ছু শোনার অপেক্ষা করলো না। ফোন পকেটে ঢুকিয়ে হনহন করে ছেলেপুলেদের নিয়ে বেরিয়ে গেল। এর পরপরই 3টে গাড়ি বের হলো বাড়ির মেন ফটক দিয়ে। আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি কি দেশ ছেড়েছে কিনা। কিয়ারা তখন জানলার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া। খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকেও সঙ্গে নিতে, কিন্তু ওদের বললেও সঙ্গে নেবে না, কথাটাও জানে। বরং মুখ ফুটে বললে আজকে আর খাবার জুটবে না। ওদের যেতে দেখে সে হাত বাড়িয়ে জানলার কাজ ছুঁয়ে দেখল এ রুমের জানলা খোলা যায় না। জানটা বড্ড আনচান করে, মনে হয় কত বছর বাইরের আলো বাতাস গায়ে মাখে না, প্রাণ ভরে শ্বাস নেয় না, কোনো মতে বেঁচে আছে। কারণ 1.5 মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে। এবং বলা বাহুল্য, এক প্রকার বাধ্য হয়ে ইচ্ছের বিরুদ্ধে বুরাক নামের লোকটিকে বিয়েও করতে হয়েছে। না চাইলেও সব স্বপ্ন না চাইতেও সব স্বপ্ন জনাঞ্জলি দিয়ে তার নামে কবুল পড়তে হয়েছে। বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই। ছোট বোনটাকে কতদিন দেখে না, ছুঁয়ে আদর করতে পারে না। মজার ব্যাপার হলো তার মা বাবা তার কোনো খোঁজই করেনি, কারণ বাবা মা ও পাড়া প্রতিবেশী জানে সে খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মূলত এই কথাটা রটানো হয়েছে তাদের পাড়ায়। রাগে দুঃখে মা বাবা মৃত ঘোষণা করেছে তাকে, জানিয়ে দিয়েছে এমন মেয়ের মুখ দেখতে চান না তারা। অথচ মূল ঘটনা অন্য কিছু। চাঁদ রাতের দিন অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহেদি পরার জন্য সে শীতলদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছে, কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয়। কেন আনা হয় তখনও কিছু জানতো না সে। পরে ঈদের 2 দিন পর বুরাক নামের লোকটি জোরপূর্বক বিয়ে করে তাকে। বৈধ স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতি রাতেই তাকে ছুতে শরীর ঘিনঘিন করে তার। কতদিন পা ধরে মাফ চেয়েছে, কিন্তু ছাড় দেয়নি তাকে। এভাবে টানা কয়েক রাত রাত্রি যাপন করার পর এখন আর বাধা দেয় না, তবে খুব করে টের পায় তার জীবন থেকে সুখ পাখি বিদায় নিয়েছে। ভেতরে ভেতরে সে নিজেও মারা গেছে। হয়তো আর কখনো শীতলের ফুফাতো ভাই রুবায়েত এলে ঘন ঘন যেতে পারবে না। লাজুকে সে উকি ঝুঁকি মেরে তাকে দেখা হবে না। কিছু বলতে গেলে কথা তুতলে যাবে না। কখনো বলা হবে না ওই মানুষটাকে ভীষণ ভালো লাগে তার। এত ভালো লাগে দিনরাত ভুল তাকিয়ে থাকতে ইচ্ছা করে শুধু। তাকে দেখে আরো অনেক বাঁচতে ইচ্ছে করত। ম্যারিনার পোশাকে শীতলের ফোনে সেদিন প্রথমবার ছবি দেখেছিল। সেদিনই প্রেমের পথে বিশ্রীভাবে পিছলে পড়েছিল। ফেক আইডি দিয়ে কতদিন কথা বলারও চেষ্টা করেছে। সারাদিন রাত তার আইডিতে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছবিগুলো, ফানি ফানি পোস্টগুলো দেখত। মানুষটা আকাশ ভালোবাসে, বোধহয় খালি আকাশের ছবি পোস্ট করে। এবং তার বিশেষ গুণ সে ভীষণ ফানি, হাসাতে জানে খুব। মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না, যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে। তার এই গুণটি তাকে আরো বেশি প্রভাবিত করেছিল। তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা সাহস করে জানানো হয়নি। ইচ্ছে ছিল এবারের ঈদেই যেভাবে হোক মনের কথা জানাবে। তাছাড়া মানুষটা ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না। চাতক পাখির মতো দিন গুনতে হয়, খুব করে ছটফট করতে করতে দিন কাটাতে হয়। এসব ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর থেকে এই বন্দি জীবন। কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনো জানে না সে। তবে বুরাক নামের লোকটি প্রথম দিন যখন তাকে ছুঁয়েছে সেদিনই সে মারা গেছে। শ্বাস নিলেই সে কি বেঁচে থাকা হয়? হয় না। জীবন্ত লাশরা নিঃশ্বাস নেয়, তবে ভেতরে ভেতরে মৃত লাশের মতোই শেষ হয়ে যায়। সেই নিয়মে সেও মারা গেছে। মারা গেছে তার মন, মারা গেছে খুব যতনে মন খুঁটিতে পালন করা প্রেম পায়রা।
মারা গেছে তার স্বপ্ন, শখ, ভালোবাসা। আর আশা নেই মানুষটাকে পাওয়ার। আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ। কিভাবে থাকবে? সে এখন অন্যের বউ, সতীত্বহারা এক মেয়ে। তার মতো মেয়ের কি সাজে অমন সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো? উহুম, মোটেও না। শীতল সদ্য শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই শুদ্ধ ফ্রেশ হয়ে বের হয়। মাথা মুছতে মুছতে তাকায় এলোমেলোভাবে শাড়ি পরা শীতলের দিকে। দেখে বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু। তবে শাড়িটা কুচি করে নয়, আট পরে স্টাইলে পরা। ফর্সা শরীরে চেরি কালার শাড়িটা যেন ফুটে উঠেছে। দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ। শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে মুছছে ভেজা চুল। গলা কাঁধ, ঠোঁটে ভালোবাসার চিহ্ন। গতরাত থেকে একরাশ লজ্জায় কুঁকড়ে আছে সে। না কথা বলছে আর না পেরেছে শুদ্ধের দিকে চোখ তুলে একটু তাকাতে। আর শুদ্ধ, এই মানুষটাকে ভাবতে রসকসীন মানব রোমান্টিকতার রও বোঝে না। তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। গতরাতে টের পেয়েছে তা। বলতে নয়, বরং মান্য বাধ্য বিশুদ্ধ পুরুষ চরম লেভেলের অসভ্য। এদিকে শুদ্ধ আনমনা শীতলের মনোভাব বুঝে ঠোঁট কামড়ে হাসল শুধু। হাতের তোয়ালে মেলে দিয়ে গলা খাকারি দিয়ে থমথমে সুরে বলল। বললি না তো? শীতল না থাকিয়ে ছোট্ট করে জিজ্ঞাসা করল। কি? আমার বউ থাকবে তো এবার? না মানে এন্টেনে সচল কি না? শীতল চোখ মুখ কুচকে লজ্জায় নতজানু হয়ে অন্যদিকে তাকায়। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে তার। গাল দুটো লাজে রাঙা হয়ে উঠেছে। এসব নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লজ্জায় ফেলছে তাকে। মানে হয় এসবের? সে খুব করে টের পাচ্ছে। এখনো মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে সে। এদিকে সত্যি সত্যি শুধু মিটিমিটি হাসতে হাসতে শার্ট পরছে। তারপর চাবি নিয়ে ড্রয়ার খুলল। খুটখাট শব্দে কিছু কাজ করে দাঁড়ালো একদম শীতলের পেছনে শরীর ঘেঁষে। শীতল তখনও সেভাবে দাঁড়িয়ে আছে। শুদ্ধকে দেখে শীতল একদম স্থির। সরতে গেলে শুদ্ধ শীতলের ভেজা চুল পিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি রাখলো শীতলের মসৃণ কাঁধে। মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে, শীতলের চোখে চোখ রেখে। শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর শীতলের গলায় মোটা চওড়া লেটেস্ট মডেলে স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বলল। চাঁদের গায়ের দাগ মোছার ক্ষমতা আমার নেই, তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ের দাগ আমি স্বর্ণ দিয়ে ঠেকে দিলাম। কথাটা বলেই শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কোমর বন্ধনী পরাতে পরাতে ফিসফিস করে বলল। সামান্য একটু দুর্বলতা। শীতল ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। একটা নেকলেসই গলা ঢেকে দিয়েছে। ঢেকে গেছে শুদ্ধের দেওয়া আদরের চিহ্ন। এতটাও আশা করেনি সে। এত সুন্দর একটা মুহূর্ত কেন যেন ভীষণ কান্না পেল ওর। ছলো ছলো চোখে তাকালো। গড় গড় করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বক্সের দিকে ইশারায় স্বর্ণের কানের দুল, কপালের টিকলি, হাতের চুড়ি, রিং সব দেখালো। শীতল একবার তাকিয়ে পুনরায় তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ হাত বাড়িয়ে কপালের টিকলি হাতে নিয়ে শীতলের ভেজা চুলের মাঝিটিতে পরিয়ে দিয়ে বলল। শুনেছি বিশেষ রাতে নাকি ঘরের শত্রুকে বিশেষ কিছু উপহার দিতে হয়। আমি তো উপহার দেওয়ার আগেই শত্রুর গায়ে দাগ লিপটে দিয়েছি। তাই সকালবেলা আপনার জন্য এই সামান্য উপহার, চৌধুরী কন্যা। এটা সামান্য? তা নয় তো কি? শীতল মুচকি হাসে, তারপর বলে। আমারও আপনাকে কিছু দেওয়া উচিত, তবে কি দেব বুঝতে পারছি না। সত্যি দিবি? হুম। দিলে টাকায় কিনে জিনিস দিস না, বরং মহামূল্যবান কিছু দে। কি সেটা? কি চান আপনি? কোথায় পাবো সেটা? কিভাবে দেব বলুন? শুধু কথা দে, আমি বেঁচে থাকাকালীন অন্য কারো স্পর্শ তোর শরীরে লাগতে দিবি না। প্রয়োজনে খুন করে হলেও নিজেকে বাঁচাবে, বাকিটা আমি সামনে নেব। কথা দিলাম তাই হবে। কথাটা শুনে শুদ্ধ একবার দেয়াল ঘড়িতে সময় দেখে শীতলের দিকে তাকিয়ে বলল। নিচে যাবি? এক্ষুনি ডাকতে আসবে কেউ না কেউ। না যাই প্লিজ। হুম, আমি খাবার নিয়ে আসছি, তুই এই রুমেই থাক। কথাটা বলে শুদ্ধ দরজার দিকে এগিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে যায়। তারপর ঘাড় ঘুরিয়ে বলে। একটা কথা বলতে ভুলে গেছে। জরুরি কথা ভেবে শীতল শুনতে মনোযোগী হয়। কৌতূহল সুরে বলে। কি কথা? শুদ্ধ এবার ঠোঁট ফিচেল হাসি এঁটে বলে। গত রাতে ল্যাবের লাইট অন ছিল।
শীতল এবার আরেক দফা লজ্জা পেলেও গুটিয়ে গেল না, বরং হাতের কাছে থাকা কুশন ছুঁড়ে মারতেই শুধু সেটা ক্যাচ ধরে বেড়ে ছুঁড়ে মারল। থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, দেখলে তো এবার, আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতেও জানে। ঘড়িতে তখন সকাল ৮টা। এই সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একে একে নাস্তার টেবিলে হাজির হয়। রোজকার মতো আজও হাজির হয়েছে, যে যার মতো চেয়ার দখল করে বসেছে। সিতারা, সিমিন, সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তা পানি বেড়ে দিচ্ছে। খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তাও বলছে। শীতলকে না দেখে শারাফাত চৌধুরী বললেন, সবাইকে দেখছি, শীতল মা কোথায়? খাবে না? শীতল নেই। সিতারা সবার আগে খেয়াল করলেও ইচ্ছে করে কিছু বলেনি। তবে কথা যখন উঠলই তখন কিছু একটা বলতে হবে, তাই বললেন, খেয়ে আবার ঘুমিয়েছে। ঘুমিয়েছে? শরীর খারাপ করছে নাকি? এবার স্বর্ণ আর চোখে শুদ্ধের দিকে একবার তাকিয়ে বলল, সারা রাত আমার রুমেই ছিল, সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে। উঠলে মনে করে খাইয়ে দিস মা। হুম। এই কথার ইতি ঘটলেও সায়নের মনে খটকা লাগলো। সে ভ্রুজোড়া কুঁচকে অনেকক্ষণ ধরে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। কেন যেন শুদ্ধকে আজ অন্যরকম লাগছে। শাওয়ার নিয়েছে, ফেসটা একটু বেশি গ্লো করছে। এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেনি, সে নাকি আরো ঘুমোবে। সায়ন বড়টা চিবোতে চিবোতে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কাহিনী গড়বড় লাগছে। সায়ন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় আগ্রহী হলো। তবে বড়রা থাকায় কেউ কিছু বলল না। এরপর নাস্তা সেরে শুদ্ধ আরেকটা প্লেটে নাস্তা সাজি উপরে যাওয়ার জন্য পা বাড়াতে সায়ন শুদ্ধের পট আটকে দাঁড়ায়। তীক্ষ্ণ নজরে শুদ্ধের আপাদমস্তক দেখতে গিয়ে দৃষ্টি বিঁধল কানের নিচে। কেমন লালচে দাগ হয়ে আছে তা দেখে আটকে উঠল। ঝড়ের গতিতে শুদ্ধের খুব কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল। একে তুই ভাজা মাছটি উল্টে খেয়ে ফেলেছিস? সিরাত তখন এঁটো প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন। তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনেই বললেন, মাছ তো রান্না করিনি, খাবি কি করে? তুই খাবি মাছ? কোন মাছ খাবি বাপ? ওনার কথা সায়ন এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাই আমাকে আবার পিছিয়ে দিয়েছে মেছোমা। পিছিয়ে দিয়েছি কিভাবে? শুদ্ধ তো নিচে নেমে কারো সাথে কথাও বলেনি, চুপচাপ ভদ্র হয়ে নাস্তা সেরে রুমে যাচ্ছে। মাছ খাওয়ার পর সব বিড়ালই ভদ্র হয়ে যায় মেছোমা। তুমিও বুঝবে না ওই সব বড় লোকের ব্যাপার স্যাপার। বিড়ালের পেট ভরা থাকে তাই বোধহয়। সমস্যা নেই, তুই বল কি মাছ খাবি? ফ্রিজে থাকলে তো হলোই, না হলে তোর চাচ্চুকে বাজারে পাঠাবো। সায়ন অসহায় চাহনিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখন সে কি করে বোঝাবে এই মাছ সেই মাছ না? ওনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না। তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে। ঠোঁট মিটি মিটি হাসি, চোখ জোড়া যেন চিৎকার করে বলছে, হেরো হেরো। ছোট ভাইয়ের থেকে পাওয়া খোঁচা সহ্য হলো না সায়নের। সে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে প্রায় চেঁচিয়ে বলে উঠল, বাবা আমার কি বিয়ে হবে না? শারাফাত চৌধুরী নাস্তা সেরে অফিসে যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন। শায়নের বলা কথা উনি ঠিকঠাকভাবে শুনতে পাননি। যেটা শুনেছেন ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলেন, কিছু বললে? বিল? ওই পানের বিল দেওয়া কি হয়ে গিয়েছে? গত পরশু তোমার চাচু দিয়ে এসেছে। ও। কথাটা বলে সায়ন যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই শারাফাত চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন, এত বয়স এখনো হয়নি যে কানে কম শুনবো। শুদ্ধ ফিরে এলেই বিয়ের আয়োজন শুরু হবে, এত উতলা হওয়ার কিছু নেই। কথাটা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকায়। সে ঠিক বুঝে উঠতে পারল না হাসবে না কাঁদবে, নাকি লজ্জা টজ্জা কিছু পাবে। এসব ভাবতে ভাবতে নজর গেল স্বর্ণের দিকে। তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে শাকচুন্নিটা। তাকে হাসতে দেখে রাগ হলো সায়নের। সে রাগী দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে না? খুব হাসা হচ্ছে? আমার সময়ও ঘনিয়ে আসছে। আধমরা যদি না করেছি তো তুই সায়নের ডার্লিং পুরো বউ হবি। বউ।